প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন আমি আলোচনা করব তোমাদের 1.1-এর 4, 5 এবং 6 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তো সেক্ষেত্রে 4-এ তোমরা খেয়াল করো, একটু দেখো যে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য যে কাজটি আমাদের শুরুতেই করতে হবে সেটা হলো আমরা মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নেব বা মৌলিক গুণনীয়কে আগে বিশ্লেষণ করে নেব। নেওয়ার পর আমরা দেখব যে কোন সংখ্যাটা জোড়াবিহীন। তো সেই সংখ্যা দ্বারাই যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে পূর্ণবর্গ। তো শুরুতেই তাহলে পরের জন্য যে কাজটি করব, আমরা আমাদের পদে দেওয়া আছে 972, এটাকে আমরা কি করব, লসাগু নিয়মে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে যেহেতু একক স্থায়ী অঙ্ক আমাদের এখানে জোড় সংখ্যা, তো আমাদের জোড় মৌলিক সংখ্যা, আমাদের একমাত্র মৌলিক সংখ্যা হলো জোড় মৌলিক সংখ্যা, সেটা হলো 2। সেই 2 দিয়ে আমরা ভাগ দেব। তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। যেহেতু একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা, আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। একক স্থানীয় অঙ্ক যেহেতু আমাদের 3 বিজোড় সংখ্যা, তাহলে আমরা মৌলিক সংখ্যা যেটা আমাদের ক্ষুদ্রতম মৌলিক 3 দিয়ে ভাগ দেবো আমরা। তো তাহলে 3 8 24, 3 1 3, এটা আসি। তো এখানে তাহলে আবার আমরা কি করব, 3 দিয়ে ভাগ দেব। তো 3 দিয়ে যদি ভাগ দেই, তো সেক্ষেত্রে আমাদের 3 দুগুণে 6, 3 7 21, 27 হবে। আবার আমরা 3 দিয়ে দেবো, 3 9 27, আবার আমরা 3 দিয়ে দেবো, 3 3 9। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে অতএব 972 সমান আমরা লিখবো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। 3 হলো কয়টা? 2 4 5টা, 2 4 5টা। তো আমরা এখানে জোড়া তৈরি করব, জোড়া মিল করে নেব, জোড়া মিল করে নেব। তো আমরা দেখতে পাই যে এখানে এই 3 মৌলিক সংখ্যা যেটা আমাদের, এই 3 হলো এখানে আমাদের জোড়াবিহীন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। অতএব 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমাদের 3। তো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে শুরুতেই আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। নেওয়ার পর আমরা কি করব, আমরা জোড়া তৈরি করে নেব। তো এখানে জোড়া তৈরি করতে গিয়ে দেখতে পাই যে আমাদের একমাত্র 3 মৌলিক সংখ্যা, যেটা হলো আমাদের জোড়াবিহীন। তো এই 3 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করলে যে আমরা ভাগফলটা পাবো, সেই ভাগফলটা আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কাজ করবো, এই ভাগটা করে দেখব। এখানে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা 3 পেলাম, তো এই 3 দিয়ে আমরা দেখব যে এই প্রদত্ত সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি, যে ভাগফল পাই, তো সেই ভাগফল আমাদের পূর্ণবর্গ হয় কিনা আমরা একটু যাচাই করব। তো 3 দিয়ে আমি কি করব, 972কে ভাগ দেব। তো 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে 3 3 9, তাহলে 7, 3 দুগুণে 6, 1 2 3 4 12। তো আমাদের এই যে ভাগফল আমরা পেলাম, এই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম কত, 324। এই 324 আবার পূর্ণবর্গ হয় কিনা সেটা আমরা যাচাই করব। তো 324কে যদি আমরা ভাগের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করি, দেখো
তো এখানে 3-এর কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের 1, তো এখানে বিয়োগ করলে 2 পাবো, আসবে এই 2। আর এই যে 1 নিলাম, এই 1-এর বর্গমূল আমরা কত পাই? 1ই পাই, সেই 1টা আমরা এখানে লিখব। এখন এই 1-এর দ্বিগুণ নেব আমরা, তাহলে 2 আসবে। এখন আমরা একটা সংখ্যা এখানে বসাবো, যে সংখ্যা দ্বারা এই প্রাপ্ত সংখ্যাটি গুণ করলে আমাদের 224 মিলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি বসাই 8 8 64, 8 2 16, দেখো এই 2-এর ডান পাশে যদি 8 বসাই, তো এখানে যদি 8 বসাই তাহলে হয় আমাদের 28। এই 28কে যদি আবার 8 দিয়ে গুণ করি, 8 8 64, 8 2 16, 22, তাহলে আমাদের 224 মিলে যায়। অর্থাৎ এখানে 8 বসাবো, এখানেও 8 বসাবো, এই 8 দিয়ে 28কে গুণ করলে আমাদের 224 মিলে যায়। তো এই যে 18 আমাদের হলো, 18 হলো 324-এর হলো বর্গমূল, অর্থাৎ 324 আমাদের পূর্ণবর্গ এখানে সংখ্যা। তো প্রশ্নে আমাদের এটাই বলা হলো যে প্রদত্ত এই 972 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা তুমি ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ পাবে। তো আমরা ওই ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আমরা কি করলাম, আগে মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিলাম। নেওয়ার পর আমরা কি করলাম, জোড়া তৈরি করলাম। এখানে আমরা দেখতে পাই যে সংখ্যাটা আমাদের জোড়াবিহীন সেটা হলো আমাদের কত? 3 হলো এখানে জোড়াবিহীন। তো এই 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের 3, এবং ভাগ করলে যে পূর্ণবর্গ হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আমি এর পরের অংশে চলে যাব। খতে দেখো, খতে আমাদের দেওয়া আছে কত, যে আচ্ছা, এখানে যদি আমরা লসাগু নিয়মে আমরা করি, মৌলিক উৎপাদক যদি বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একক স্থানীয় অঙ্ক আমাদের জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় মৌলিক সংখ্যা 2 দিয়ে দেখব। তাহলে এখানে 0 8 2 56, আবার 2 দিয়ে দেবো, যেহেতু একক স্থানীয় অঙ্ক আমাদের জোড় সংখ্যা। তাহলে 10 2 20, 14 2 28, আবার 2 দিয়ে দেবো, 5 2 10, 0 7 2 14। এবার আমরা কি করব, 3 দিয়ে দেবো, তাহলে 3 1 3, 3 6 18, 3 9 27, আর 169কে আমরা 13 দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে অতএব 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 13 গুণন 13। তো আমরা জোড়া তৈরি করব, জোড়া তৈরি করলাম। আমরা এখানে দেখতে পাই যে 2 আর 3 হলো এখানে জোড়াবিহীন। তো আমরা লিখবো যে এখানে 2 ও 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। অতএব 2 গুণন 3 সমান 6 দ্বারা, তাহলে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের এখানে 6। ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম 6। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে আমি আবার একটু বলবো যে খতে আমাদের দেওয়া আছে 4056। এই সংখ্যাকে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আমাদের পূর্ণবর্গ হবে। তো এই সংখ্যাটা, ক্ষুদ্রতম এই সংখ্যাটা বের করার জন্য আমাদের শুরুতেই কি করতে হলো, আমরা শুরুতেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়ার পর আমরা যে কাজটি করলাম, যে দেখলাম যে এখানে জোড়াবিহীন সংখ্যা আমাদের কি কি আছে। তো জোড়াবিহীন আমরা পেলাম 2 আর 3। তো তাহলে আমাদের 2 গুণন 3 মানে 6। এই 6 হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এই 6 দ্বারা যদি আমরা ভাগ করি এই সংখ্যাকে, তো সেক্ষেত্রে আমরা যে ভাগফলটা পাবো ওই ভাগফলটা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে এরপরে আমি চলে যাব। তাহলে আমাদের সর্বশেষ গ যেটা দেওয়া আছে দেখো 21952। তো সেক্ষেত্রে গয়ের জন্য যে কাজটি করতে হবে, 21952। আমরা তাহলে শুরুতেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো এখানে একক স্থানীয় অঙ্ক আমাদের 2, জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে
চেষ্টা করব। 2 আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, যেটা জোড় সংখ্যা। তো তাহলে এখানে 20, 9 × 18, 7 × 14, 6 × 12। তাহলে আবার আমরা কি করব, যেহেতু একক স্থানে আমরা এখানে জোড় পেলাম, তাহলে আবার 2 দিয়ে চেষ্টা করব। তাহলে 5 × 10, 4 × 8, 8 × 16, 8 × 16। আবার আমরা 2 দিয়ে চেষ্টা করব, যেহেতু আমার একক স্থানে অঙ্ক হলো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যদি আবার ভাগ দেই, তাহলে 2 × 4, 7 × 14, 4 × 8, 4 × 8। আবার আমি 2 দিয়ে দেবো, যেহেতু আমার একক স্থানে অঙ্ক জোড় সংখ্যা, তাহলে 2 × 1 = 2, 3 × 6, 7 × 14, 3 × 6, 7 × 14, 2 × 4। আবার 2 দিয়ে দেবো, তাহলে 6 × 12, 3 × 6, 6 × 12। আবার আমি 2 দিয়ে দেব, তাহলে 2 দিয়ে 3 × 6, তারপর 2 × 1 = 2, 8 × 16, 3 × 6, 2 × 1 = 2, 8 × 16। এবার যদি আমরা 2 দিয়ে দিই, 2 × 1 = 2, 5 × 10, 2 × 1 = 2, 5 × 10, 9 × 18। তো এবার 4-এর ঘ অংশটুকু আলোচনা করব। দেখো 4-এর ঘতে আমাদের যেটা দেওয়া আছে, 4-এর গতে যেটা দেওয়া আছে সেটা হলো 21,952। এটাকে আমরা কি করব, আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ দেব, যেহেতু আমাদের একক স্থানে অঙ্ক হলো জোড় সংখ্যা। তো 10 × 20, 20, 9 × 18, 7 × 14, 6 × 12, 7 × 14। তারপর আবার আমরা কি করব, 2 দিয়ে দেব, 5 × 10, 4 × 8, 8 × 16, 8 × 16। আবার আমরা 2 দিয়ে দেব। তো সেক্ষেত্রে যেহেতু একক স্থানে অঙ্ক আমাদের জোড় সংখ্যা, এই কারণে আমরা ক্ষুদ্রতম মৌলিক 2 দিয়ে আমরা ভাগ দেব। তো এখানে 2 × 4, 7 × 14, তারপর 4 × 8, 4 × 8। আবার আমরা কি করব, 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলে 2 × 1 = 2, 3 × 6, 7 × 14, 2 × 4। এবার আমরা আবার 2 দিয়ে চেষ্টা করব, 2 দিয়ে দিলে 6 × 12, 17, 8 × 16, 6 × 12। এবার আমরা কি করব, আবার 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলে 3 × 6, 4 × 8, 3 × 6। এবার 343, এটাকে যদি আমরা 3 দিয়ে যাব না, 5 দিয়েও যাবে না, 7 দিয়ে দেবো আমরা। তাহলে 4 × 7 = 28, 4 × 7 = 28, 28, 29, 30, 31, 34, অর্থাৎ 7 × 9 = 63। তো সেক্ষেত্রে 7 দিয়ে দেবো, 7 × 7 = 49। তো আমরা এখানে তাহলে লিখব যে অতএব 21,952 সমান, তাহলে পর্যায়ক্রমে আমরা লিখে যাব। 2 হলো কয়টা, 2, 4, 6টা, 7 হলো 3টা। তো আমরা জোড়া তৈরি করব, 2, 4, 6, জোড়া তৈরি করব, আমরা জোড়া তৈরি করব। আমরা দেখতে পাই যে এখানে আমাদের একমাত্র 7 মৌলিক সংখ্যা যেটা, সেটা হলো আমাদের জোড়াবিহীন। তো সেক্ষেত্রে আমরা লিখব যে অতএব, এখানে 7 জোড়াবিহীন, অতএব 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তাহলে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা
আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের আবার একটু বলবো যে আমাদের চারে যে কথা বলা হলো সেটা হলো যে আমাদের এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে বা বের করতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমাদের এই প্রদত্ত সংখ্যাগুলিকে আমাদের ভাগ করলে ভাগফল আমরা যেটা পাবো সেই ভাগফলটা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ। তো আমরা গতে যে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম সেটা হলো আমাদের 7। তো আমরা এখানে এই 7 আমরা বের করলাম কিভাবে, আগে শুরুতেই মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম আগে জোড়া তৈরি করে নিলাম। তো জোড়া তৈরি করতে গিয়ে দেখা যায় যে 7 এখানে হয়ে যায় আমাদের জোড়াবিহীন। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম হলো যে সংখ্যাটা আমাদের জোড়াবিহীন হবে, যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা আমাদের জোড়াবিহীন হবে সেটা দ্বারা আমাদের কি হবে, ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাই 7। তো এবার আমি তাহলে তোমাদের জন্য আলোচনা করব 5 নাম্বার। তো 5 নাম্বার প্রশ্নের যে কথা বলা হলো খেয়াল করো তোমরা, দেখো এখানে 5 নাম্বার প্রশ্নে বলা হলো যে 4639 এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমরা যদি ভাগের নিয়মে এখানে এটা বর্গমূল করতে যাই তো আমরা দেখতে পাবো যে আমাদের ভাগশেষ থেকে যাবে। তো যদি ভাগশেষ থাকে তাহলে তো সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো সেক্ষেত্রে এই সংখ্যা থেকে আসলে কত বিয়োগ করলে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে সেই ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমরা একটা বিয়োগফল পাবো, ওই বিয়োগফলটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ ওই বিয়োগফলের আমরা রুট বের করতে পারবো, অর্থাৎ বর্গমূলটা আমরা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা তাহলে 5-এর জন্য যে কাজটি করব, শুরুতেই আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব, ভাগের নিয়মে করব। দেখো এখানে জোড়া মিল করে নেব আমরা, যেহেতু আমরা এখানে জোড়া মিল করতে পারি তো সেক্ষেত্রে আমরা রেখা টেনে আমরা জোড়া মিল করে নেব। তো এখানে 46-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত সেটা তোমাদের জানতে হবে, বা আশা করি তোমরা জানো যে এটা কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের 36। তো আমরা এখানে 36 লিখব। তো 36-এর বর্গমূল যেটা দেখো রুট করলে 36-কে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাবো, 6 পাবো। তো ওই 6টা আমরা এখানে লিখব। তো এখানে বিয়োগ করব আমরা, তাহলে এখানে 0 পাবো, এখানে পাবো 1, আর এখানে এই জোড়া চলে আসবে 39। তো আমরা কি করব, 6-এর দ্বিগুণ এখানে 12 নেব। এখানে আমার একটা সংখ্যা আমরা বসাবো, যে সংখ্যা বসানোর পর এখানে যে সংখ্যা আমরা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো, ওই সংখ্যাকে যে সংখ্যা আমরা বসালাম সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কথার কথা এখানে যদি আমরা যেমন 12 এর ডান পাশে যদি আমরা এখানে 8 বসাই তো ওই 8 দিয়ে আমরা কি করব, এখানে গুণ করব। 8 8 64 4, 8 2 16। দেখো অর্থাৎ আমাদের 8 8 64 4 থাকবে 6 হাতে, 8 2 16, 22-এর 2, 8 8 10। দেখো আমাদের কি করতে হবে, এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেই সংখ্যা দ্বারা এই প্রাপ্ত সংখ্যাকে গুণ করলে আমাদের 1039 মিলে যেতে হবে অথবা এর কাছাকাছি যেতে হবে। তো আমরা এখানে পেয়ে যাই 1024 পাই। তো আমরা যদি 8-এর পর যদি 9 নিই তাহলে 9 নিলে এখানে দেখা যাবে যে 1039-এর চেয়ে বেশি হয়ে যাবে, অর্থাৎ 1039-এর চেয়ে বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে 8-ই নিতে হবে, সেই 8টা আমরা এখানেও নেব। এই 8 দ্বারা আমরা এই 128-কে যদি গুণ করি তাহলে আমরা কত পেয়ে যাই, 1024 পেয়ে যাই। তো আমরা এখানে 1024 লিখব। তো এখানে আমরা পাবো, তাহলে বিয়োগ করলে আমরা পাবো এই যে 15। দেখো তাহলে আমাদের প্রদত্ত এই সংখ্যা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ আমরা এখানে ভাগশেষ 15 পেয়ে গেলাম। তো আমি তোমাদের একটু আগেই বললাম যদি আমরা কখনো ভাগশেষ পেয়ে যাই তো সেক্ষেত্রে ওই ভাগশেষটা আমাদের কি করতে হবে, প্রদত্ত ওই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কিভাবে দেখো, তো আমি যদি এখানে আমাকে এখানে একটু লিখতে হবে যে এখানে তো আমরা তাহলে লিখবো যে এখানে অবশিষ্ট সংখ্যা 15। তো তারপর লিখবো যে 15 দ্বারা আমাদের কি বলা হলো যে আচ্ছা 15 বিয়োগ করলে
প্রদত্ত সংখ্যা হতে পনেরো বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 15। তাহলে এখানে আমরা একটু বলবো যে এখানে অবশিষ্ট সংখ্যা আমাদের কত? 15। তো প্রদত্ত সংখ্যা হতে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 15। তো আসলে 15 বিয়োগ করলে যে পূর্ণবর্গ হবে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো এখানে আমরা 15 বিয়োগ করে নেব, প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দাও, বাদ দিলে কত হবে? এখানে পাবে তোমরা 4, এখানে 2, এখানে। আচ্ছা, এই সংখ্যাটা আসলে দেখো আমরা ভাগের সাহায্যে, অর্থাৎ এটা পূর্ণবর্গ কিনা আমরা বর্গমূল বের করতে পারি কিনা সেটা আমরা দেখব। আমরা জোড়া মিল করে নেব। তো এটাকে আমরা কি করব? বর্গমূল নির্ণয় করব ভাগের সাহায্যে। তো এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের কত? 36। এই 36 এর বর্গমূল হলো 6। তো এখানে আসবে তাহলে 0, এখানে আসবে 1, এখানে 24। তো এখানে আমরা কি করব? 6 এর দ্বিগুণ নেব 12, নিলে আমরা যদি 8 বসাই তাহলে 8 লিখব, তাহলে আমাদের 1024 মিলে যায়। দেখো এই যে বিয়োগ করার পর কিন্তু আমাদের এটা পূর্ণবর্গ হয়ে যায়। তো আগে আমাদের কি আমরা দেখতে পেলাম যে এখানে ভাগশেষ থেকে যায়, অর্থাৎ অবশিষ্ট থেকে যায় আমাদের 15। এখানে কিন্তু আমরা কোনো অবশিষ্ট পেলাম না, তার মানে আমাদের এই সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা। কখন? যখন আমরা এই অবশিষ্ট 15 বিয়োগ করলাম, তার মানে প্রদত্ত এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ নয়। 15 বিয়োগ করার পর যে আমাদের পূর্ণবর্গ হয়ে যায়, তাহলে এই 15টাই হবে এখানে ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব। আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা 6 নম্বরে বলা হলো যে 5605 এর সাথে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমাদের যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমাদের প্রদত্ত এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়। তো এটা পূর্ণবর্গ করতে চাইলে তোমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে তুমি যে যোগফলটা পাবে সেই যোগফলটা হয়ে যাবে তোমার পূর্ণবর্গ। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কি? এই সংখ্যাটি যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা শুরুতেই আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব। তো আমরা জোড়া মিল করে নিলাম। এখানে 56 এর কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের 49। তো আমরা এই 49-এর আবার রুট করব, বর্গমূল আমরা পেয়ে যাব 7। ওই 7 আমরা এখানে লিখব। তারপর এখান থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এখানে 7 পাবো, আর এখানে এই জোড়া চলে আসবে। তো এই 7-এর দ্বিগুণ আমরা এখানে নেব 14। তো এখানে 14 এর ডান পাশে আমরা একটা সংখ্যা বসাতে হবে। তো সেই সংখ্যা যদি আমরা কথার কথা 14 এর ডান পাশে 4 নেই, তো ওই 4 দিয়ে আবার গুণ করতে হয় 16, 4 4 16, 4 4 16, 4 4 16 17, 4 576 হবে। তো আমরা যদি এখানে 5 নেই, তো 5 নিলে দেখা যাবে আমাদের এই সংখ্যা থেকে বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 4ই নিব। তো আমাদের তাহলে আসবে কত? 576। তো এখানে পাবো 9, 2, 1। তো 129 আমাদের অবশিষ্ট থেকে যায়। তো আমরা 5 যে কাজটি করলাম, যখন বিয়োগ করতে বলা হবে প্রদত্ত সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমাদের কি করতে হয়? অবশিষ্ট যে সংখ্যা থাকে সেই সংখ্যাটাই আমরা কি করি? বিয়োগ করি। কিন্তু যখন যোগ করতে বলা হবে তখন নিয়মটা একটু আলাদা হবে। সেই নিয়মটা হবে এরকম, আমরা যে এখানে ভাগফল পেলাম, ভাগফল কত পেলাম? 74 পেলাম। তাহলে 74 এর পরে সংখ্যা কত? 75। তো সেক্ষেত্রে 74 এর সঙ্গে আমরা কি করব? 1 যোগ করে আমরা 75 বের করে নেব। এরপর কি করতে হবে? এই 75 এর বর্গ বের করে নিতে হবে। 75 এর বর্গ করতে হবে, 75 এর বর্গ করতে হবে। 75 এর বর্গ করলে তোমরা কত পাবে? 5625 পাবে। এখন
তোমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা লাগবে এখানে, সেই ক্ষুদ্রতম সংখ্যা যদি তোমরা বের করতে চাও তাহলে যে কাজটি করতে হবে সেটা হলো অতএব ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কি করতে হবে, 5625 থেকে প্রদত্ত সংখ্যা 5605, এটা কি করবো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত, এখানে পাবো আমরা 20 পাবো। এটাই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের 20, অর্থাৎ এই 20 যদি আমরা এই প্রদত্ত সংখ্যার সঙ্গে যোগ করি তাহলে আমরা যে যোগফলটা পাবো সেই যোগফলটা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এই 5605 সঙ্গে আমরা 20 যোগ করি, যোগ করলে আমাদের এই যে 5625, এই 25টা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ দেখো এই যে 5625, তো এই 5625 হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে আমরা বর্গমূল করলে আমরা, অর্থাৎ যেটাকে আমরা রুট করতে পারবো, বর্গমূল বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের এই আলোচনা থেকে। সেটা হলো যে 4-এর যে বিষয়টি জানলে যে এই সংখ্যাগুলিকে, এমন কিছু ক্ষুদ্রতম সংখ্যা আছে যে সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে ভাগফল আমরা পূর্ণবর্গ পেয়ে যাব। তো 4-এ এটা বুঝতে পারলে তোমরা। আর 5-এ যে কাজটি করতে হলো সেটা হলো যে এই সংখ্যা থেকে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটা বিয়োগ করলে বিয়োগফল হয়ে যাবে পূর্ণবর্গ। তাহলে সেই কাজটি আমরা এখানে করলাম। তো আর সর্বশেষ 6-এ যে কাজটি করলাম, এখানে যোগ করতে হবে। 5-এ আমাদের বিয়োগ করতে হয়, 6-এ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হয়। যোগ করলে আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাই। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।